My dear students, how are you? I am well. I hope you are all well by the grace of Almighty Allah. আজ আমি একটা বিশেষ ক্লাস তোমাদের নিব, যে ক্লাসটা বিশেষ করে সব ক্লাসের জন্য, অর্থাৎ 1 to 6 3 to ইন্টার আর 11 পর্যন্ত চলবে বা প্রয়োজন। এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। আজকে আমি বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি দুটো একসাথেই ক্লাসটা করাবো। এজন্য তোমরা খুব যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে দেখবে। যদি কোনো সমস্যা থাকে, যদি অসুবিধা বুঝতে হয়, আমাকে প্রশ্ন করবে এবং নক করবে। আজ আমি করব টেন্স। টেন্স কি? বাংলায় হচ্ছে কাল। বাংলায় হচ্ছে কাল। কাল মানে কি? সময়। কাল শব্দের অর্থ কি? কাল শব্দের অর্থ সময়। কাল অর্থ সময়। সময়টা কিরকম? আমরা এখন এই যে আমি কথা বলছি, এটা একটা সময়। গতকাল আমি একটা কথা বলেছিলাম, সেটা একটা সময়। আগামীকাল একটা কথা বলবো, এটা একটা সময়। এই যে সময় যখন হয়, সময় যখন নিষ্পন্ন হয়, সময় যখন ঘটে, তখন সেটাই একটা কাল বা টেন্স। সময় হচ্ছে সেই জিনিসটা যখন যেটা ঘটবে বা ঘটে বা ঘটেছিল, এরম যদি হয় সেটাকে বলা হয় টেন্স বা কাল। এক কথায় শেষ। সময় নির্দেশ নিষ্পন্ন হওয়াকে কাল বলে, এক কথায় শেষ। এখন টেন্স কয় প্রকার বা কাল কয় প্রকার? টেন্স বা কাল হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট বা বর্তমান কাল, পাস্ট বা অতীত কাল, ফিউচার বা ভবিষ্যৎ কাল। প্রেজেন্ট মানে কি? বর্তমান। আমরা জানলাম প্রেজেন্ট মানে বর্তমান। বর্তমান যেমন আই গো টু স্কুল, মানে আমি স্কুলে যাই। আমি আমি স্কুলে স্কুলে যাই। আমি স্কুলে যাই। এই সেন্টেন্সটার ভিতরে আমরা একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে এই সেন্টেন্সটায় আমরা কি দেখতে পাচ্ছি। এই যে একটা সেন্টেন্স, আমি স্কুলে যাই, এই সেন্টেন্সটা যখন আমি বলছি, মানে আমি যাই বলতে কি প্রতিনিয়ত যাই এরকম বোঝাচ্ছে, অর্থাৎ প্রতিদিন যাই, আজকেও যাই, এটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। এরপরে আছে পাস্ট বা অতীতকাল, মানে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তাহলে আমি কি লিখতে পারি? অতীতকাল মানে কি? আমি গতকাল যেটা গেছিলাম। আমি স্কুলে গিয়েছিলাম যদি বলি, আমি স্কুলে আমি স্কুলে গিয়েছিলাম। আমি যখন এরকম একটা কথা বলতেছি, তখন সেটা কোন টেন্স হচ্ছে? তখন সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর ভবিষ্যৎ হচ্ছে আগামীতে আমি কোনো কাজ করব, এইরকম যদি বোঝায় সেটাকে বলা হয় ভবিষ্যৎকাল। আমি আমি তাহলে কি হবে? এরকম যদি বলি, ফিউচারে যদি বলতে চাই, তাহলে কি বলবো? আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব। এরকম যখন বলবো, তখন সেটা হচ্ছে ফিউচার। কিরকম বলবো? আমি স্কুলে যাব মানে কি? আমি আগামীকাল স্কুলে যাব। আগামী বা তারপরে আমি যা স্কুলে যাব, ভবিষ্যতে আমি স্কুলে যাব। এইরকম যখন বোঝাবে সেটাকে বলা হয় ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ইংরেজিতে বলা হয় আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আর আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আর আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এখন টেন্স আমরা জানলাম কয় প্রকার বা কাল কয় প্রকার? তিন প্রকার: প্রেজেন্ট বা বর্তমান, পাস্ট বা অতীত, আর একটা হচ্ছে কি ফিউচার বা
ফিউচার বা ভবিষ্যৎকাল। আমরা এই তিনটি টেন্স সম্পর্কে মোটামুটি একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা অন্য কিছুতে একটু যাব। প্রত্যেকটা টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রত্যেকটা টেন্সটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। অবশ্যই এক্ষেত্রে বাংলার কিছু পার্থক্য আছে, আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে অনেক সময় সিম্পল ইনডিফিনিটও বলে, সরি সিম্পল প্রেজেন্টও বলে। এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটও বলে অথবা সিম্পল প্রেজেন্টও বলে, যার বাংলায় বলে সাধারণ বর্তমান। অর্থাৎ কালের যখন আমরা বলবো সাধারণ বর্তমান, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট। এই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমান কালে সচরাচর কোনো কাজ করা হয়। সচরাচর মানে কি? এখন আমি করতেছি, পড়তেছি, খাচ্ছি, পড়ি, খাই, যাই, মারি, এরকম একটা জিনিস সচরাচর যে কাজ করা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি বোঝায় এরকম অতীতকালের কোনো যে ঘটনা ঘটেছিল কিন্তু তা এখনো বর্তমান অবস্থায় আছে, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি অতীতকালের কোনো ঘটনা কিন্তু সে ঘটনাটা এখনো জাজ্জল্যমান অবস্থায় আছে, এরকম বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলায় আমরা কি করে চিনবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? দ্যাট ইজ সাধারণ বর্তমান। বাংলারও বাংলা ক্রিয়ার শেষে সরুয়া, সারিয়া, রস্বই, দীর্ঘ, এ, ও ইত্যাদি থাকে। কিরকম ইত্যাদি থাকে আমরা একটু জানার চেষ্টা করি। একটা বাংলা ক্রিয়া লিখেছিলাম এর আগে, আমি স্কুলে যাই। এই যে একটা সেন্টেন্স লিখেছিলাম, আমি স্কুলে যাই। এই যে আমি স্কুলে যাই, এখানে ক্রিয়া কোনটা? এই যাইটি হচ্ছে ক্রিয়া। কোনটা ক্রিয়া? যাই হচ্ছে ক্রিয়া। এই যাই ক্রিয়ার শেষে কি আছে? এই যে যাই ক্রিয়ার শেষে কি আছে? যাই ক্রিয়ার শেষে রস্যই আছে। একটু লক্ষ্য করলে দেখা যাবে এই যে বাংলা ক্রিয়াটা হচ্ছে যাই, তার শেষে আছে রস্যই। আমি একটু আগে এখানে লিখেছি এই যে রস্যই, এই যে রস্যই আছে না ক্রিয়ার শেষে, তাহলে এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা কোন কাল? সাধারণ বর্তমান কাল। আমার ছাত্ররা বুঝতে পারছো? তাহলে ইংরেজিতে আমরা এরকম একটা সেন্টেন্স হয় কি, আই গো টু স্কুল। এখন ইংরেজির একটু স্ট্রাকচার আছে, অর্থাৎ গঠন আছে। এই গঠনটা কিরকম আমরা একটু দেখার চেষ্টা করি। শুরুতে হবে সাবজেক্ট, তারপরে হবে ভার্বের ভি ওয়ান, দ্যাট ইজ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার কখনো কখনো ভার্বের সাথে এস বা ইএস হতে পারে। সেটা কখন হবে আমরা একটু বলি। এই যে একটা ডান পাশে একটা সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে হি মেক্স টি। একটু লক্ষ্য করে দেখা যায় আমরা কখন এস বা ইয়েস লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাট কখন আমরা এস বা, এখানে একটু ব্লু কালার ইয়েলো কালার দিয়ে আমি একটু ইন্ডিকেট করে দিয়েছি এস হয়েছে এখানে। এইখানে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস। এখন থার্ড পারসন কি সেটা একটু জানার চেষ্টা করি। পারসন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমি সব সময় ফার্স্ট, আমি সব সময় ফার্স্ট, তুমি সব সময় সেকেন্ড, আর পৃথিবীর সব কিছু হচ্ছে থার্ড পারসন। আমি ফার্স্ট, তুমি সেকেন্ড, আর পৃথিবীর যত কিছু আছে সবই হচ্ছে, আমি ফার্স্ট হব, তুমি সেকেন্ড হবে, আর পৃথিবীর সবকিছু, আমি যেখানে আছি আমি সব ফার্স্ট পারসন, তুমি যেখানে আছো তুমি সেকেন্ড পারসন, আর পৃথিবীর সবকিছু হচ্ছে থার্ড পারসন। এখানে বলা হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? সিঙ্গুলার মানে একটা মাত্র ব্যক্তি বস্তু বুঝে, তাহলে সেটা হবে সিঙ্গুলার নাম্বার। এখানে একটু লক্ষ্য করে দেখা যায় হি, হি সিঙ্গুলার, সে কারণে হি মানে হলো সে, সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস আছে। আমরা আরেকটু লক্ষ্য করে দেখি, নিচে আমি একটা সেন্টেন্স লিখেছি, একটু খেয়াল করলে বোঝা যাবে। এখানে কামাল, মিনা, ইট, হি, শি সিঙ্গুলার নাউন। কামাল বলতে যে কোনো পুরুষবাচক শব্দ, মিনা বলতে যে কোনো স্ত্রীবাচক শব্দ, ইট,
হি, শি অথবা সিঙ্গুলার যে কোনো যদি নাউন হয় তাহলে তারপরে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কাল। এরপরে এর পরে ভার্বের সাথে এস বা ইএস সাধারণত হবে। এটিকে একটু খেয়াল করলে সহজে বোঝা যায়। একদম আমি সহজ করে লিখে দিয়েছি। কামাল হচ্ছে যে কোনো পুরুষবাচক শব্দ হতে পারে, মিনা হচ্ছে যে কোনো স্ত্রীবাচক শব্দ হতে পারে, ইট, হি, শি এবং সিঙ্গুলার যে কোনো নাউন, হ্যাঁ, সেরকম যদি হয় তখন এরপরে ভার্বের পর এস বা ইএস যোগ হবে। এরপরে যদি সেন্টেন্সে, বিশেষ করে ইংরেজি সেন্টেন্সের ভিতরে, এইখানে আমি কতকগুলো ওয়ার্ড লিখেছি, এই যে নরমালি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, রেগুলারলি, ইউজুয়ালি, টুডে ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো আছে। এইগুলোকে কি বলে? এইগুলোকে অ্যাডভার্ব বলে। কি বলে? এইগুলোকে অ্যাডভার্ব বলে। যদি এই সব অ্যাডভার্ব যদি সেন্টেন্সে থাকে, ইউজুয়ালি, নরমালি, অফেন, সামটাইমস, ডেইলি, রেগুলারলি, টুডে, এসব যদি অ্যাডভার্ব সেন্টেন্সে থাকে তাহলে সাবজেক্টের পরে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অথবা ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। আমরা একটু লক্ষ্য করে দেখি, এই যে একটা সেন্টেন্স লিখছি, কামাল গো টু স্কুল রেগুলারলি। এখানে কামাল গো টু স্কুল রেগুলারলি, যে রেগুলারলি আছে, তাহলে ইউজুয়ালি, নরমালি, অফেন, সামটাইমস, এগুলো যদি থাকে তাহলে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কামালের পরে ভার্ব কি আছে? গো। এখানে কামালের পরে ভার্ব কি আছে? গো। গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ভার্বের ফর্ম হচ্ছে তিনটি রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। গো, ওয়েন্ট, গন। এখানে গো হবে না অন্য কিছু হবে? এখানে আমি ডাইন পাশে লিখেছি, দেখো, ওয়েন্ট আছে, গজ হবে অথবা গো হবে। তাহলে কোনটা হবে? তাহলে আমরা কোনটা লিখব? এখানে কি গো লিখব, না ওয়েন্ট লিখব, না অন্য কিছু লিখব, না গন লিখব? দেখা যাক আমরা কি লিখতে পারি। এখানে বলা হয়েছিল, এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে কি লিখবো আমি? ভার্বের সাথে এস বা ইএস হলে আমি কি লিখবো এবার? আমি এবার লিখবো হয় গো, নাহলে গান বা গোস, একটা কিছু লিখবো। এখন কোনটা লিখবো এটাই আমার প্রশ্ন। এখন একটু লক্ষ্য করলে সহজে আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে এই, আমরা বলছি এখানে কোন টেন্স, এখানে কোন টেন্স আমাদের সেটা জানা দরকার। কি করে বুঝবো সেটা কোন টেন্স? একটু লক্ষ্য করে দেখা যায় যে এখানে কিছু বিষয় আছে। এই যে একটা ওয়ার্ড আছে, এই যে রেগুলারলি, এই রেগুলারলি ওয়ার্ডটা কি? এটাকে বলে অ্যাডভার্ব। তো বলছিলাম যদি সেন্টেন্সে অ্যাডভার্ব থাকে, অর্থাৎ ইউজুয়ালি, নরমালি, অফেন, সামটাইমস, ডেইলি, রেগুলারলি, টুডে, এইসব অ্যাডভার্ব যদি সেন্টেন্সে থাকে তাহলে সাবজেক্ট এবারে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্ব গো আছে, গোই হবে। কিন্তু এখানে কামাল হচ্ছে কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমি উপরে যে লিখে দিয়েছি কামাল, মিনা, ইট, শি এবং সিঙ্গুলার যে কোনো নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে এখানে আমরা কি গো লিখবো, না ওয়েন্ট লিখবো, না গন লিখবো, না গো লিখবো? এখানে আসলে হবে কি হবে? তাহলে গোস হবে, কারণ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস। তাহলে গো জায়গা কি হয়ে যাবে? গোস হয়ে যাবে। বুঝতে পারছো? ছাত্ররা একটু খেয়াল করে দেখো, আর একটু মজার কাহিনী আছে এখানে। এইখানে আমরা কিন্তু ওয়েন্টও লিখিনি, আমরা কিন্তু গোও লিখিনি, আমরা কিন্তু গনও লিখিনি, আমরা লিখেছি গোস। তার কারণ হচ্ছে এই যে ইউজুয়ালি আছে, ইউজুয়ালি না, এখানে উপরে কয়েকটা ওয়ার্ড লিখেছি, ইউজুয়ালি, নরমালি, অফেন, সামটাইমস, ডেইলি, রেগুলারলি, টুডে। এই যে কতকগুলো অ্যাডভার্ব, এগুলোকে কি বলে? অ্যাডভার্ব বলে। যদি এই সমস্ত অ্যাডভার্ব একটা সেন্টেন্সে থাকে তাহলে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা এস। এখানে কামাল আমরা জেনেছি যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে এখানে গোস হয়েছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার একটু লক্ষ্য করে দেখো, আমরা পরবর্তীটায় যাচ্ছি, অর্থাৎ
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা যাচ্ছি, যার বাংলায় বলে ঘটমান বর্তমান। যার বাংলায় কি বলে? ঘটমান বর্তমান। যে কাজটা চলতেছে, এই যে আমি কথা বলতেছি, এটাই একটা ঘটমান বর্তমান, এটি একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যা চলতেছে, খাচ্ছি, ধরতেছি, মারতেছি, যাচ্ছি, আসতেছি, এইরকম যদি বোঝায় সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার বাংলা রূপটা এরকম থাকবে, বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেস, তেসিস, তেসেন বা সি, স, সিস, সেন ইত্যাদি থাকে। একটা আছে সাধু রূপ, এটা হচ্ছে সাধু রূপ, আর এই শেষে সি, স, সিস এটা হচ্ছে চলিত রূপ। তো যাই হোক, যদি বাংলা ক্রিয়া শেষে তেসি, তেস, তেসিস, তেসেন বা সি, স, সিস, সেন থাকে, তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলায় বলে ঘটমান বর্তমান। ঠিক বাংলা ব্যাকরণে একই, কোনো পার্থক্য নাই। সে কারণে যেটা একটু ভালো করে জানলে কিন্তু আমরা দুটো জিনিসই জানতে পারবো, অর্থাৎ টেন্সও জানতে পারবো, আবার বাংলায় কালও জানতে পারবো। তো লক্ষ্য করে দেখি এবার আমাদের এটার গঠনটা কেমন, ইংরেজি গঠনটা কেমন। প্রথমে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে am is are, সাবজেক্টের পরে কি হবে? am is are, তারপরে ভার্ব, তারপরে ing is are, তারপরে বাকি অনেক অনেক কিছু হতে পারে। যদি এরকম হয় সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এবার আমরা একটু লক্ষ্য করে দেখি বাংলা ক্রিয়া শেষে কি বলছিলাম। আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, দেখো, সরি, আমি একটু ইংরেজিতে আগে একটু বাংলায় লিখে নিই, একটু খেয়াল করে দেখো। তারা মাঠে মাঠে বল খেলছে। তারা মাঠে বল খেলছে বা খেলতেছে, তারা মাঠে বল খেলতেছে। এই সেন্টেন্সটা যদি আমরা একটু লিখি তাহলে আমাদের কি আসে লক্ষ্য করে দেখি। এই বাংলা ক্রিয়া শেষে এসে খেলছে, সে আসে নাকি? সে খেলছে, সে, সি, স, সিস, সে, এই যে সে আছে, খেলতেছে, সে, সি, স, সিস, সেন, সে, সি, স, সিস, সেন, এরকম যদি থাকে তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর বাংলায় বলে ঘটমান বর্তমান। তারা মাঠে বল খেলছে বা খেলতেছে, একই জিনিস, কোনো পার্থক্য, একটা সাধু আর চলতে, এটুকুই পার্থক্য। তারা মাঠে বল খেলছে মানে খেলতেছে, খেলতেছে। এই যে সি, স, সিস, সেন আছে, এরম যদি থাকে তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান। এটা ইংরেজির স্ট্রাকচারটা এরকম হবে, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে am is are, তারপরে ভার্ব, তারপরে ing is are এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স, বাকি যা আছে তাই হবে। আমরা এই সেন্টেন্সটা যদি বলি, তারা মাঠে বল খেলতেছে, দে আর প্লেইং ফুটবল ইন দা ফিল্ড, দে আর প্লেইং ফুটবল ইন দা ফিল্ড। এখানে একটু জিনিস লক্ষ্য করে দেখি, আমি এখানে কিছু ওয়ার্ড লিখেছি, একটু লক্ষ্য করে দেখো। আমি একটু কালার দিয়ে দিচ্ছি, নাও, দেন, সুন, অ্যাট দিস মোমেন্ট, এরকম আরো কিছু ওয়ার্ড আছে, এইগুলো কিন্তু অ্যাডভার্ব। এগুলো কি অ্যাডভার্ব। যদি নাও, দেন, সুন, অ্যাট দিস মোমেন্ট এইসব অ্যাডভার্ব এই সেন্টেন্সে থাকে, তাহলে সাবজেক্টের পরে am is are এবং ভার্বের সাথে ing যোগ হবে। আমরা একটু লক্ষ্য করে দেখি, এখানে একটা সেন্টেন্স লিখছি, হোয়াট ডু ইউ নাও, তুমি এখন কি করো, না তুমি এখন কি করতেছো, কোনটা হবে, এরকম একটা কিছু। যদি এই যে নাও, দেন, সুন থাকে, তাহলে সাবজেক্ট পরে am is are এবং ভার্বের সাথে ing যোগ হবে এবং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই হবে। যেমন লক্ষ্য করে দেখি, হোয়াট আর ইউ ডুইং নাও, এখানে ডুইং দিলাম কেন আর এখানে আর দিলাম বা কেন? এই যে নাও, দেন, সুন থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই জন্য সাবজেক্ট পর am is are এবং ভার্বের সাথে ing যোগ। যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন, সেহেতু am is are টা সাবজেক্টের আগে চলে গেল। কেমন? একটু বুঝতে অসুবিধা হলে আমাকে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। পরবর্তীতে আবার দরকার হ্যাঁ আমি বোঝাবার চেষ্টা করব। একটু লক্ষ্য করে দেখা, এখানে বাংলা এবং ইংরেজিতে টেন্স এবং বাংলায় কাল দুটোর সাথে আমি কিন্তু অ্যাডজাস্ট করে পড়াবার চেষ্টা করছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ঘটমান বর্তমান, বাংলা ক্রিয়া শেষে যদি তেসি, তেস, তেসিস, তাসেন বা সি, স, সিস, সেন থাকে তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান। এটার বাংলা, এই যে যেমন তারা মাঠে বল খেলছে,
খেলতেছেন, সেন বা সে একই জিনিস, কোনো পার্থক্য না। তো এই যে সে বা সেন যেটাই হোক, এইরকম যদি থাকে তখন আমরা বুঝবো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে, সাবজেক্টের পরে আমি যার, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে এই সেন্টেন্সটার আনসারটা আমরা কি লিখবো, দে আর প্লেইং ফুটবল ইন দা ফিল্ড। এরপরে আমরা আরেকটা জিনিস লিখেছি, নাও দেন সুন, অ্যাট দিস মোমেন্ট, এরকম যদি সেন্টেন্সে থাকে তখন সাবজেক্টের পরে আমি যার, ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি 3 নম্বরটা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলায় বলে পুরা ঘটিত বর্তমান। বাংলায় কি বলে, পুরা ঘটিত বর্তমান। এটা বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে সাধারণত, ইয়াসি, ইয়াসো, ইয়াসিস, ইয়াসেন বা এসি, এসা, এসিস, এসেন ইত্যাদি থাকে। বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে, আমরা একটা বাংলা সেন্টেন্স লিখতেছি, হ্যাঁ, তাহলে আমরা আর একটু সহজ করে বলতে পারবো। কি করতেছে, সে কাজটি করেছে। একটু লক্ষ্য করে দেখো, সে কাজটি করেছে। আমরা যদি এরকম একটা সেন্টেন্স লিখি, করেছে, ক্রিয়া শেষে কি আছে, সে আছে, তাহলে সে, ও সরি, করেছে, করেছে সে, এসি এসা, করিয়াছে, করিয়াছে, ইয়াছে, ইয়াসো, করিয়াছে, করি, সরি, করিয়াছে, সে কাজটি করিয়াছে, করিয়া আছে, এসে, করেছে, এসে, এসে, এসি, এস, এজে, এসে। আমরা সাধু চলতে এইটুক শুধু পার্থক্য, আর কিছুই না, এটা একই জিনিস। করিয়াছে বা করেছে একই কথা, কোনো পার্থক্য নাই, এটা সাধু আর চলতি পার্থক্য এইটুকুই শুধুমাত্র। সে কাজটি করিয়াছে, করিয়াছে, করিয়াছেন দিলেও কিন্তু একই জিনিস হচ্ছে, এসেন, ওই যে এসে, এসেন, এই যে এসেন দেশে না, করিয়াছেন, একই, করিয়াছে, করিয়াছেন একই কথা, কোনো পার্থক্য নেই। তাহলে বাংলা ক্রিয়া শেষে কি আছে, ইয়াসি, ইয়াসো, ইয়াসে, শিয়াছেন থাকলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমান। এটার স্ট্রাকচার, ইংরেজি স্ট্রাকচার হবে কি, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন আমরা একটা সেন্টেন্স লিখি, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেছে। এখানে একটু লক্ষ্য করে দেখি, জামাল হ্যাজ রিটার্নড হোম, জামাল হ্যাজ রিটার্নড হোম। আমরা এরকম আরেকটা সেন্টেন্স লিখেছি, জামাল বাড়ি এসেছে। দে হ্যাভ মেড এ নয়েজ, তারা গোলমাল করেছে। এই যে ইয়াসি, ইয়াসো, ইয়াসি, শিয়াসেন বা এসি, এসো, এসিস থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বাংলায় বলে পুরাঘটিত বর্তমান। এরকম কিছু ওয়ার্ড যদি থাকে, কি কি, রিসেন্টলি, অলরেডি, জাস্ট, ডিয়ারলি, লেটলি, এই সমস্ত, এটাও অ্যাডভার্ব, এইগুলো যদি এই সমস্ত অ্যাডভার্ব যদি একটা সেন্টেন্সে থাকে তখন সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ সাবজেক্ট পরে হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হি রিসেন্টলি গেট ম্যারিড, তাহলে এখানে হবে কি, হি হ্যাজ রিসেন্টলি গট বা গটেন ম্যারিড। আর কারণ হচ্ছে কি, এখানে যে রিসেন্টলি, অলরেডি, জাস্ট, ডিয়ারলি, লেটলি এই সমস্ত অ্যাডভার্ব আছে, তাই থাকলে সাবজেক্ট পরে এই যে হ্যাভ বা হ্যাজ হয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, যেটাকে বলে পুরাঘটিত বর্তমান বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার অবশ্য বাংলা দ্বিতীয় পত্রের সাথে কোনো মিল নেই, এটা ভিন্নতা। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ নির্দিষ্ট, কোনো কাজ যদি সময় ধরিয়ে বেপিয়ে যদি চলতে থাকে তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি 1 ঘন্টা ধরে পড়ালেখা করতেছি, 7 দিন ধরে জ্বরে ভুগতেছি, এরকম যদি কিছু থাকে, যে সময় ধরিয়ে বেপে উল্লেখ যদি থাকে তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি যোগ, এরপরে ফর বা সিন্স হবে, নির্দিষ্ট টাইম বোঝালে সিন্স এবং অনির্দিষ্ট সময় বোঝালে ভার্ব আসে এবং তারপরে আমরা টাইম লিখবো। এবার একটু লক্ষ্য করে দেখি, আমরা পরবর্তী যে সেন্টেন্সটা লিখছি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days, অথবা ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মন্ডে, অর্থাৎ সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। এই যে সময় উল্লেখ আছে এবং নির্দিষ্ট
এবং অনির্দিষ্ট যেটাই হোক, নির্দিষ্ট হলে সিন্স এবং অনির্দিষ্ট হলে ভর বসে। যেমন যদি ফর বা সিন্সের পরে যদি সময় থাকে তাহলে সাবজেক্টের পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি হবে। যেমন এখানে আমরা লিখেছি কি, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days বা এরকম একটা কিছু। তবে এক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্রের ভাষাটা একটু ভিন্ন। দ্বিতীয় পত্রে আরেকটা জিনিস আছে, বর্তমান অনুজ্ঞা। কি আছে? বর্তমান অনুজ্ঞা। বর্তমান অনুজ্ঞাটা কি? বর্তমান অনুজ্ঞা হচ্ছে কি, যে সেন্টেন্সটায় আদেশ, উপদেশ, অনুরোধ, হ্যাঁ, নিষেধ ইত্যাদি বোঝাবে সেটাকে বলা হয় বর্তমান অনুজ্ঞা। যেমন সকলের মঙ্গল হোক, হ্যাঁ, সকলের মঙ্গল হোক, তাড়াতাড়ি কাজটি করো, এইরকম যদি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এরকম যদি বোঝায় সেগুলোকে বলা হয় বর্তমান অনুজ্ঞা। ওকে, আমরা এটুক পর্যন্ত যা শিখলাম সেটা হলো কি, টেন্স বা কাল 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স বা বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। প্রত্যেকটা টেন্সের আবার 4টি করে ভাগ আছে। ইংরেজিতে বলা হয় ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো বাংলা ক্ষেত্রে এখানে কিছুটা পার্থক্য আছে। বাংলা আছে প্রেজেন্ট ইনডেফিনিটির পরিবর্তে লেখা হয় সাধারণ বর্তমান। অবশ্য ইংরেজিতে এটাকে একটু চেঞ্জ আছে, সেটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট বা সাধারণ বর্তমান, যেটা বাংলা ক্রিয়া শেষে সরেয়া, সরেয়া, রস্বই, দীর্ঘ, রস্য ইত্যাদি থাকবে। আর এটা যদি হয় তাহলে সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে। এরপর আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের প্রেজেন্ট কন্টিনিউয়াস 83, 83 থাকবে, ক্রিয়া শেষে 83, 83 থাকবে এবং ভার্বের সাথে অবশ্যই অ্যামিজার, অজার দিয়ে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে স্ট্রাকচারে ইংরেজিতে। তারা মাঠে খেলতেছে, খেলিতেছে, খেলতেছে একই জিনিস, খেলতেছে, খেলিতেছে, হ্যাঁ, একই জিনিস, একই ধরনের। এটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি হবে? এটার বাংলা পুরাঘটিত বর্তমান। ইয়াসি, ইয়াসো, বাংলা ক্রিয়া শেষে যদি ইয়াসি, ইয়াসো, ইয়াসিস থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট পরে হ্যাভ বা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। এরপরে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার অবশ্য বাংলা নেই, এটাই বাংলা দ্বিতীয় পত্রে নেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ঘটনা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় থাকতে পারে এবং সেই ঘটনা যদি চলতেছিল সময় ব্যাপী ধরিয়া, তখন সেটা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফর 7 days, তারা 7 দিন যাবত জ্বরে ভুগতেছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মন্ডে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সোমবার হইতে বৃষ্টি হচ্ছে, এইরকম যদি হয় তখন সেটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণে অবশ্য ভিন্নতা আছে। বর্তমান অনুজ্ঞা আছে, এটা আদেশ, উপদেশ, অনুরোধ এই সমস্ত যদি বোঝায় তখন সেটাকে বলা হয় বর্তমান অনুজ্ঞা। যেমন সকলের মঙ্গল হোক, তাড়াতাড়ি কাজটি করো, এইরূপ যদি বোঝায় তখন সেটাকে কি বলে? বর্তমান অনুজ্ঞা। আজ এই পর্যন্ত আমরা করেছি। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে এবং জানার জন্য যে কোনো ধরনের পরামর্শ চাইবে, যে কোনো সাবজেক্টের পরামর্শ চাইবে, আমি দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আর প্রতিনিয়ত ঘরে বসে নিয়মিত ক্লাস করবে। যদি কোনো সমস্যা হয় প্রশ্ন করতে পারো, উত্তর দেওয়ার জন্য আমি সবসময় সদা প্রস্তুত আছি। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী মঙ্গলবারে আশা করি এই বাকি টেন্সগুলোকে আমি করাবার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।